আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আইসিটির আজকের নতুন আরেকটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের সবার খুবই প্রিয়, নাকি ভুল বলছি, অনেকেরই অপ্রিয় একটা অধ্যায়। সেই অধ্যায়ের নাম কি? প্রোগ্রামিং ভাষা, পঞ্চম অধ্যায়। সেই অধ্যায়ের আমাদের যে এমসিকিউগুলো আছে সেই সবগুলো এমসিকিউ নিয়ে আমরা আজকে আলোচনা করব। বিগত বছরে যে বোর্ড প্রশ্নে আসছে যে এমসিকিউগুলো সেগুলো আমরা দেখব। তাছাড়াও আমাদের অন্যান্য আরও বেশি প্র্যাকটিসের জন্য আরও কিছু আমরা এমসিকিউ সমাধান করব। এই এমসিকিউগুলো সমাধান করার পাশাপাশি আমরা প্রত্যেকটা এমসিকিউ ডিটেল, অর্থাৎ আমরা সমাধান করব এর ব্যাখ্যা সহ, যেন এই রিলেটেড যত এমসিকিউই পরীক্ষায় আসুক না কেন আমরা অ্যান্সার করতে পারি। তো অবশ্যই সবাই শুরু থেকে যুক্ত হয়ে গেছে আশা করছি। আর ভিডিওটা শেয়ার করে রাখো। কি করতে হবে? ভিডিওটা শেয়ার করে রাখতে হবে এবং তোমার পরিচিত যত ফ্রেন্ড আছে তাদেরকে মেনশন করে রাখো। ভিডিওটা শেয়ার করে যদি রাখো তাহলে পরবর্তীতে পঞ্চম অধ্যায়ের এমসিকিউ যদি আবার রিভিশন দিতে হয়, এই একটা ভিডিও দেখে তোমার পঞ্চম অধ্যায়ের রিভিশন হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেই জন্যই অবশ্যই শেয়ার করে রাখবা। আর তোমার পরিচিত ফ্রেন্ড 5 জন 10 জন 15 জন 20 জন সবাইকে মেনশন করে রাখো। তাছাড়া আজকের ক্লাসের যদি পিডিএফটা তুমি নিতে চাও, যে আমাদের যে পঞ্চম অধ্যায়ে যে সৃজনশীল এমসিকিউ প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো যদি তুমি নিতে চাও একদম উত্তর সহকারে, তাহলে তুমি দুইটা কাজ করতে হবে। এক, ভিডিওটা শেয়ার করে রাখছো, সেটার একটা স্ক্রিনশট নিবা। তার পরবর্তীতে তোমার 5 থেকে 10 জন ফ্রেন্ডকে মেনশন করছো, সেটার একটা স্ক্রিনশট নেবা। এই দুটি স্ক্রিনশট রেখে দাও। ক্লাস শেষে তুমি কি করতে হবে সেটা আমি বলে দিব, অলরেডি তোমরা জানো। তোমরা হচ্ছে এডুকেশন পেজে মেসেজ দিলে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। তবে সেটা এখন দিলে হবে না, সেটা ক্লাস শেষে। তুমি জাস্ট এখন স্ক্রিনশটটা নিয়ে রাখো, শেয়ার করছো যে আর মেনশন করছো যে, সেটাই, আর কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে? তো চলো আমরা ক্লাস শুরু করবো। তার আগে তোমরা বলো যে কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, স্ক্রিনটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। সব কিছু ক্লিয়ার হলে আমাকে একটু জানাও দ্রুত। আমরা ইনশাল্লাহ এই যে এখনই ক্লাসটা শুরু করব। আচ্ছা, মুক্ত আক্তার যুক্ত হয়ে গেছে। মুক্ত আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে যুক্ত হয়ে গেছে হাসান, যুক্ত হয়ে গেছে। আমি কি ক্লাসটা করব স্যার? অবশ্যই করতে পারো, অবশ্যই তনুশ্রী করতে পারো। মুক্ত আক্তার, আই এম প্রেজেন্ট স্যার। ওকে মুক্ত আক্তার, সবাই আমার স্টুডেন্ট চলে আসছে, ভালো হয়েছে। দেখে রাখতে পারো, তোমাদের জন্য ভালো হবে, কারণ সামনে যেহেতু তোমরাও এই অধ্যায়গুলোই পড়বা, সেক্ষেত্রে এখন যদি একটু পড়ে রাখো তাহলে সামনে তোমরা অনেক কিছুই মানে মনে পড়বে যে হ্যাঁ, হাবিবের কাছে তো একটু পড়ছিলাম, ঠিক আছে? সো অনেকে যুক্ত হয়ে গেছে। ভাইয়া গোপালগঞ্জ থেকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো আমি যে কথাটা বলবো যে আজকের এমসিকিউ ক্লাসে আমাদের যে কাজটা করতে হবে সেটা কি, আমাদের সবাইকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখতে হবে, ঠিক আছে? যারা এখনও শেয়ার করো নাই তাদেরকে বলবো একটু দ্রুত ভিডিওটা শেয়ার করে রাখো, ঠিক আছে? ভিডিওটা একটু দ্রুত শেয়ার করে রাখো। আচ্ছা, কাল সালমা আসলাম বলতেছে ভাই হাজির। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। মুক্তা আক্তার, আচ্ছা বুঝতে পেরেছি। আফরিন জাহান, আইসিটি মোট কয়টা ক্লাস হয়েছে? জানি না, অনেকগুলো ক্লাসে কিন্তু হয়ে গেছে আইসিটির। ওকে, সো আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। তার আগে আমি তোমাদেরকে বলি, তোমরা যারা এখনও মেনশন করো নাই অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও ভাইয়া, দ্রুত ফ্রেন্ডদের মেনশন করে দাও। আর আরেকটা কাজ কি, আরেকটা কাজ করবা যে তুমি শেয়ার করে রাখবা ভিডিওটা। তো চলো আমরা আমাদের পড়াশোনা শুরু করে দেই। তো আমরা যদি দেখি, আমরা আজকে আলোচনা করব আমাদের এই যে প্রথম রাজশাহী বোর্ড 2023 সালে যে প্রশ্নটা আসছে সেটা থেকে আমাদের আজকের আলোচনা শুরু হবে, ঠিক আছে? তো সবাই অ্যান্সার করার চেষ্টা করবো অবশ্যই, কারণ অ্যান্সার করার চেষ্টা করলে তাহলে তোমার যদি কোনো অ্যান্সার ভুলও হয়, কোনো এমসিকিউ যদি তুমি নাও বুঝতে পারো, ভুল অ্যান্সার দাও, পরবর্তীতে তুমি সঠিক অ্যান্সারটা দিলে তুমি হচ্ছে সেটা ক্লিয়ার হয়ে যাবা, ঠিক আছে? সঠিক অ্যান্সারটা দিলে তুমি সেটা পরবর্তীতে ক্লিয়ার হয়ে যাবা যে আচ্ছা ঠিক আছে, এটার অ্যান্সার এইটা। তো এই জন্য তুমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, এখন আসো আমরা প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব, আমাদের 1 নাম্বার যে হচ্ছে প্রশ্নটা, নন ভোলাটাইল মেমোরি কোনটি? আমরা এখন আলোচনা করব কি নন ভোলাটাইল মেমোরি কোনটি, সেটা নিয়ে আলোচনা করব। দেখো, নন ভোলাটাইল মেমোরি, নন ভোলাটাইল মেমোরি কোনটা? র্যাম, ক্যাশ মেমোরি, ভার্চুয়াল মেমোরি নাকি রম?
তার আগে আমাদের বুঝতে হবে যে নন ভোলাটাইল মেমোরিটা কি আর ভোলাটাইল মেমোরিটা কি, এই সম্পর্কে আমাদের আগে ধারণা থাকতে হবে যে ভাই ভোলাটাইল মেমোরি কি আর নন ভোলাটাইল মেমোরি কি। দেখো যদি আমি তোমাকে ভোলাটাইল মেমোরির কথা বলি, যেই মেমোরি ভুলে যায় সেটা হচ্ছে ভোলাটাইল মেমোরি, আর নন ভোলাটাইল যে মেমোরি ভুলে না। নর্মালি তুমি যদি কম্পিউটার অফ করার পরে যেগুলো সেভ ছিল, তোমার যে ডেটাগুলো ছিল স্টোরেজের মধ্যে সেভ ছিল, সেগুলো শেষ হয়ে যাবে, চলে যাবে, তাহলে সেটা হচ্ছে নন ভোলাটাইল, ভোলাটাইল মানে ভুলে যাবে। আর যেগুলো না, তুমি কম্পিউটার বন্ধ করো, মোবাইল বন্ধ করো, সেগুলো যাবে না। অর্থাৎ তোমার মোবাইলে যেসব তুমি ছবি তুলে রাখছো, করছো, তোমার মোবাইল বন্ধ করলে কি সেগুলো চলে যাবে? না, ছবিগুলো যাবে না। তার মানে তোমার মোবাইলের ওই মেমোরিটাকে বলা হয় কি, ওইটাকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি। তবে কিছু ভোলাটাইল মেমোরি আছে, সেটা কি কাজের প্রয়োজনে কিছু মেমোরির প্রয়োজন পড়ে, তখন সে কি করে, সেটা সে দেয়, কিন্তু পরবর্তীতে যখন কাজটা শেষ হয়ে যায় তখন আর ওই মেমোরির প্রয়োজন পড়ে না, তখন সে তাদেরকে ভুলে যায়। সেগুলো হচ্ছে নন ভোলাটাইল মেমোরি, সেগুলো হচ্ছে ভোলাটাইল মেমোরি। তার মানে এখন নন ভোলাটাইল মেমোরি হচ্ছে যে মেমোরি ভুলে না। তাহলে কোন মেমোরি ভুলে না বলো তো? র্যাম? না, র্যাম কিন্তু ভোলাটাইল মেমোরি, র্যাম কিন্তু ভুলে যায়। র্যামের মধ্যে যে সব জিনিস স্টোরেজ থাকে, মোবাইল বন্ধ করে চালু করলে দেখবা ওই র্যামের থেকে এগুলো চলে যাবে, ঠিক আছে? কম্পিউটার বন্ধ করে চালু করলে র্যাম থেকে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ক্যাশ মেমোরিও না, ভার্চুয়াল মেমোরি না, রম। আমরা বলি না মোবাইল কেনার সময় র্যাম 8 GB, রম 128 GB, ওই র্যামটা কি, ওই র্যামটা হচ্ছে তোমার যে ওই 3 GB, 4 GB, 5 GB, এগুলা হচ্ছে র্যাম বলে। ওই র্যামে কি করে, র্যাম হচ্ছে যখন তুমি কোনো অ্যাপস চালু করো, যখন তুমি কোনো কিছু চালু করো, তখন চালু করলে কোনো একটা গেম ওপেন করছো, তখন ওই র্যাম থেকে কিছু স্টোরেজ নেয়। আবার যখন তুমি গেমটা বন্ধ করে দিছো, তখন র্যাম থেকে ওই স্টোরেজটা, মানে র্যাম থেকে ওইটা ছেড়ে দেয়, ঠিক আছে? ওইটার দরকার নাই, মানে গেম অফ করছো, ওই স্টোরেজটাও ছেড়ে দিবে। তো এগুলো হচ্ছে কি, এটা ভুলে যাচ্ছে মেমোরি, তার মানে এটা ভোলাটাইল। কিন্তু রম বলো না 128 GB রম আমার মোবাইলে, মানে তুমি ছবি টবি তুললে, ভিডিও করলে, এগুলো রমে সেভ হয়, আর তুমি মোবাইল বন্ধ করে চালু করলে এগুলো থেকে যায়। তার মানে আমরা কি বলতে পারি, নন ভোলাটাইল মেমোরি হচ্ছে রম, সেটা ভুলে না, ঠিক আছে? অ্যান্সার কি হবে? ঘ। ওকে, জাহিন বলছে ঘ, ভেরি গুড। নুসরাত জাহান অনেকে মেনশন করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ নুসরাত জাহান। আচ্ছা, এরপরে আসো আমরা বিজোড় সংখ্যকগুলো এখানে দেখবো, ডান পাশে আছে আমাদের জোড় সংখ্যকগুলো, জোড় সংখ্যকগুলো আমরা পরে দেখবো। তোমরা অ্যান্সার দেওয়ার সময় 1-এর ঘ এভাবে দিবা, 1-এর ডি, 3-এর ডি, শুধু এ বি সি ডি দিলে হবে না, তাহলে আমি বুঝতে পারবো না যে তুমি কোন প্রশ্নের অ্যান্সার দিচ্ছ। ওকে, দিনাজপুর বোর্ড 23, এখানে বলা আছে গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম, এই রকম মেমোরি হলো কি বলো তো? এটার অ্যান্সারটা একটু বলো। গতি বেশি অর্থাৎ স্পিড অনেক বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম, এরকম মেমোরি কি সেটা একটু বলো। ভাই HTML কি শেষ? HTML এর বেসিক শেষ, এমসিকিউ গত ক্লাসে আমরা আলোচনা করেছি। তো তোমরা যারা গত ক্লাস করো নাই তাদেরকে বলবো যে অবশ্যই গত ক্লাসটাও দেখে নিবা এর আগে। আচ্ছা, 3-এর ঘ বলতেছে সবাই, গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম, এরকম মেমোরি সবাই বলতেছে র্যাম। আর কেউ কিছু বলতে চাও? আর কেউ কিছু বলতে চাইলে বলতে পারো, কোনটা হবে অ্যান্সার? কোনটা হবে অ্যান্সার? লাবিব হাসান, আইরিন কাজী 3-এর বি, সন্ধ্যা তারা 3-এর বি। আচ্ছা, 3-এর ঘ বলতেছে কেউ, কেউ বলতেছে 3-এর বি। কারটা সঠিক ধরবো বলো তো? কে সঠিক অ্যান্সার দিচ্ছে নাকি সবাই ভুল? আচ্ছা, প্রথম কথা হচ্ছে বলতেছে যে ধারণ ক্ষমতা কম, ঠিক আছে? গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম। তো মনে রাখবা, গতি বেশি ধারণ ক্ষমতা কম এরকম মেমোরি যদি আমরা বলি, সেটা হচ্ছে আমাদের রেজিস্টার। রেজিস্টারের ধারণ ক্ষমতা একদম কম, প্রত্যেকটাতে একটা করে বিট হচ্ছে আমাদের রেজিস্টার, প্রত্যেকটাতে একটা করে বিট হচ্ছে আমাদের সংগ্রহ করা যায়, বাট এটা খুবই ফাস্ট, খুবই দ্রুত, ঠিক আছে? তার মানে এটার গতি বেশি কিন্তু এটা ধারণ ক্ষমতা কম। তার মানে 3-এর অ্যান্সার কি? 3-এর অ্যান্সার হচ্ছে খ। 5 নাম্বার, প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর কোনটি? প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর, সর্বনিম্ন স্তর মানে একদম মেশিনের ভাষা যেটা আর কি, সেটা কুমিল্লা বোর্ড 23 সালে আসছে, যশোর বোর্ড 16 সালে আসছে। এটা হচ্ছে কি আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ বা যন্ত্রের ভাষা বা যান্ত্রিক ভাষা, সেটা কি এই যে মেশিন ভাষাটা। এটার অ্যান্সার হবে কি? ক নাম্বার। 5 নাম্বারের অ্যান্সার হচ্ছে ক। এরপর 7 নাম্বার, কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না? কোন ভাষায়
লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না, মানে তুমি ওই ভাষায় কোড লিখলে আর অনুবাদকের প্রয়োজন নাই। এখন তুমি যদি কম্পিউটারের ভাষায় কোড লেখো তাহলে তো অনুবাদ করে আর কম্পিউটারকে বোঝানোর কিছু নাই, আছে? কম্পিউটারকে বোঝানোর কিছু আছে? নাই। তার মানে কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না, সেটা হবে আমাদের মেশিন ভাষা। মেশিন ভাষা মানে কি? মেশিন ভাষা মানে হচ্ছে কম্পিউটারের ভাষা। তো তুমি যদি মেশিন ভাষায় কোড লিখে দাও তাহলে কিন্তু আর অনুবাদকের প্রয়োজন পড়বে না, অনুবাদকের তখন আর প্রয়োজন পড়বে না। তার মানে আমরা বুঝতে পারলাম মেশিন ভাষায় যদি আমরা কোড লিখি তাহলে আমাদের অনুবাদকের প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে আসো, এর পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, বলা আছে কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে? এটার অ্যান্সার তোমরা দাও। 9 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে বলো তো? 9 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে? 9 নম্বর অ্যান্সার, কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে? অনেকে মেনশন করে দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। এই যে একজন মেনশন করে দিল, শূন্য চিকুট। আচ্ছা, ভেরি গুড। সে হচ্ছে সবসময় দেখে ফ্রেন্ডদেরকে মেনশন করে দেয়, সব রিলস অ্যানাউন্সমেন্ট পোস্টে সবাইকে মেনশন করে দেয়। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো কাজ করো। আচ্ছা, আফরিন 9 এ জান্নাত আশা 9 এ ক্লাস কখন শুরু হয়েছে? ক্লাস শুরু হয়েছে 10 মিনিট হয়েছে। আচ্ছা, তিশা সাহা 9 ক। ওকে, সবাই বলতেছেন 9 এ 9 ক 9 ক। ওকে, ইয়েস 9 ক, কারণ কম্পিউটার বুঝতে পারে কি? কম্পিউটারের ভাষা, আর কম্পিউটারের ভাষাটাই হচ্ছে মেশিন ভাষা, ঠিক আছে, বা যান্ত্রিক ভাষা। তাহলে 9 নম্বর অ্যান্সার কি হবে? 9 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের ক। এরপরে আসো, 9 এর পরে যদি আমরা যাই, এবার আমরা বিজোড় সংখ্যাগুলো দেখতেছি, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে 9 এর পর আমরা যাব 11। 11 নম্বর প্রশ্ন, সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা কোনটি? মানে সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা, তোমাকে বিভিন্ন সংকেত টংকেত দিয়ে যে ভাষা লেখা হয় সেটাকে কি বলা হয় বলো তো? বিভিন্ন সংকেত দিয়ে যে ভাষা লেখা হয় তাকে কোন ভাষা বলা হয়? আচ্ছা, এখানে আছে যান্ত্রিক ভাষা, অ্যাসেম্বলি ভাষা, উচ্চ স্তরের ভাষা, না চতুর্থ প্রজন্মের ভাষা? সবাই 11 অ্যান্সার খ বলতেছে, সুপ্তা বলতেছে, শূন্য চিরকুট বলতেছে, শাহেদ গাজী বলতেছে খ। ওকে, ভেরি গুড। ইয়েস, এটা হচ্ছে কি? সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা কোনটি? সাংকেতিক চিহ্ন, বিভিন্ন চিহ্ন টিহ্ন দিয়ে। প্রথমে আসে যান্ত্রিক ভাষা, এই যান্ত্রিক ভাষাটা হচ্ছে 0 1 এইসব দিয়ে হচ্ছে কোড করা লাগবে, একদম যন্ত্রের ভাষা দিয়ে। পরবর্তীতে আরেকটু সুবিধার জন্য, মানুষ যেন বুঝতে পারে, এই জন্য অ্যাসেম্বলি ভাষা আসে। তখন সেখানে বিভিন্ন ধরনের চিহ্ন প্রতীক এসব ব্যবহার করে হচ্ছে আমরা কোড করা শুরু করি, তাই সেই ভাষাটাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। তার মানে সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা কোনটি? অ্যাসেম্বলি ভাষা, ঠিক আছে, এটা যেন মনে থাকে। এরপর হচ্ছে 13 নম্বর, অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা বলো তো? অ্যাসেম্বলি ভাষা তাহলে কোন প্রজন্মের ভাষা হবে? অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা হবে? অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা? প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আচ্ছা, সবাই বলতেছে দ্বিতীয়। ওকে, ভেরি গুড। ইয়েস, অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা? অ্যাসেম্বলি ভাষা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রজন্মের ভাষা। ভেরি গুড। প্রথম প্রজন্মের ক্ষেত্রে ছিল আমাদের মেশিন ভাষা, এটা হচ্ছে মেশিন ভাষার ক্ষেত্রে, এটা দ্বিতীয় ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, হচ্ছে আমাদের দ্বিতীয় প্রজন্মের ভাষা। এরপর 14 নাম্বার, কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা? এটা আমাদের বইতে কিন্তু আলোচনা করা আছে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা কোনটি? 15 নাম্বার, বেসিক, HTML, সি নাকি জাভা? আমাদের এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, মানে ওওপি, ঠিক আছে, ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটার নাম হচ্ছে জাভা, ঠিক আছে। আরো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, তো জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা দেখো 2023 সালে দুইটা বোর্ডে আসছে, রাজশাহী বোর্ড 2023 সালে আসছে এবং ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসছে। তো আমরা যদি এটার অ্যান্সার একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, সো এখানে হ্যাঁ, সবাই 17 অ্যান্সারটা একটু বলো। মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরি করতে, মেশিন লার্নিং, দেখো মেশিন ভাষা না কিন্তু, মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরি করতে কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়? 15 অ্যান্সার সবাই ডি বলতেছে। এখন 17 অ্যান্সার দাও। 17 অ্যান্সার, 17 বি বলতেছে, আফরিন বলছে 17 বি। ওকে, ভেরি গুড, 17 বি। আর আচ্ছা, মাসরুফা বলছে পাইথন, 17 বি। হোসেন আলী, শূন্য চিরকুট বলতেছে 17 ক। আচ্ছা, তারপর হচ্ছে নিশাদ বলতেছে 17 বি।
এটার অ্যান্সার হবে আমাদের কি, এটার অ্যান্সার হচ্ছে মেশিন অ্যাপ্লিকেশন তৈরি কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়, এটা হচ্ছে পাইথন। পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, মনে থাকে জানো, ঠিক আছে। পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে। প্রোগ্রামের ভাষায় লেখা প্রোগ্রামকে কি বলা হয়? প্রোগ্রামের ভাষায়, যদি প্রোগ্রামের ভাষায় লেখা হয় তাহলে সেই লেখাটাকে, সেই প্রোগ্রামটাকে কি বলা হয়? প্রোগ্রামের ভাষায় লেখা প্রোগ্রামকে কি বলা হয়? সবাই একটু বলো, প্রোগ্রামের ভাষায় লেখা প্রোগ্রামকে কি বলা হয়? গন্তব্য প্রোগ্রাম, উৎস প্রোগ্রাম, ভিজুয়াল প্রোগ্রাম না অনুবাদক প্রোগ্রাম, কোনটা হবে বলো তো? প্রোগ্রামের ভাষায়, মনে করো তুমি যদি প্রোগ্রামের ভাষায় লেখো তাহলে সেটাকে আমরা কি প্রোগ্রাম বলবো? সেটাকে আমরা বলবো উৎস প্রোগ্রাম। কি বলবো? উৎস প্রোগ্রাম। 19 এর অ্যান্সার কি হবে? 19 এর অ্যান্সার হচ্ছে খ, উৎস প্রোগ্রাম। যদি সেটা কম্পিউটারের ভাষা হয়ে যায় তখন সেটা বস্তু প্রোগ্রাম হয়। যাই হোক, আমাদের প্রোগ্রামের ভাষায় লেখা প্রোগ্রামটাকে বলবো আমরা কি প্রোগ্রাম? উৎস প্রোগ্রাম। 21 নাম্বার, অনুবাদক সফটওয়্যার কয় ধরনের? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনুবাদক সফটওয়্যার কয় ধরনের হবে বলো? অনুবাদক সফটওয়্যার কয় ধরনের? অনুবাদক সফটওয়্যার বলো, অনুবাদক সফটওয়্যার কয় ধরনের হবে? 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের না 5 ধরনের? অনুবাদক সফটওয়্যার কয় ধরনের? অনুবাদক সফটওয়্যার আছে 3 ধরনের অনুবাদক সফটওয়্যার আছে। আমাদের 21 নাম্বার অ্যান্সার কি হবে? 21 নাম্বার অ্যান্সার হচ্ছে খ। নাদিয়া বলতেছে 21 এর অ্যান্সার খ, ভেরি গুড। আমেনা বলতেছে 2 মানে কি, খ বলতেছো নাকি 2 প্রকার? বুঝতেছি না। তোমরা অ্যান্সার দিবে হচ্ছে 21 এর এ বা 21 বি, এভাবে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, সুনজিৎ বলতেছে 21 এর অ্যান্সার খ, সুপ্তা বলতেছে 21 এর খ। ইয়েস, আমাদের অনুবাদক সফটওয়্যার 3 ধরনের। কি কি? একটা হচ্ছে অ্যাসেম্বলার, আরেকটা হচ্ছে কম্পাইলার, আরেকটা হচ্ছে কি ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার, কম্পাইলার আর ইন্টারপ্রেটার। 21 এর অ্যান্সার হচ্ছে আমাদের কি খ। এরপর আছে 23, উচ্চ স্তরের ভাষায় লিখিত পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে কে? উচ্চ স্তরের ভাষায় লিখিত পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে কে বলো তো? একসাথে অনুবাদ করে ফেলবে। তো দেখো, একসাথে অনুবাদ করে কে? দেখো এখানে বলা আছে উচ্চ স্তরের ভাষায় লিখিত পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, সেটা কে? অ্যাসেম্বলার, ডিবাগার, ইন্টারপ্রেটার না কম্পাইলার? এটার অ্যান্সার হবে কি কম্পাইলার। কেন কম্পাইলার? দেখো মনে রাখবা আমাদের অনুবাদক প্রোগ্রাম আছে 3 ধরনের। একটা হচ্ছে আমাদের কি অ্যাসেম্বলার, ঠিক আছে, একটা হচ্ছে অ্যাসেম্বলার, আরেকটা হচ্ছে ইন্টারপ্রেটার, আর আরেকটা হচ্ছে কম্পাইলার। এখন যদি এখানে খেয়াল করো, এই অ্যাসেম্বলার এ কি করে? এ শুধু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে হচ্ছে কনভার্ট করে বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে রূপান্তর করে, ঠিক আছে। কোন ল্যাঙ্গুয়েজকে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে সে হচ্ছে রূপান্তর করে। আর ইন্টারপ্রেটার এ হচ্ছে ল্যাঙ্গুয়েজকে লাইন বাই লাইন, ঠিক আছে, লাইন বাই লাইন হচ্ছে তোমার রূপান্তর করে। তো মনে রাখবা লাইন বাই লাইন, এক লাইন করে রূপান্তর করে কে? এই ইন্টারপ্রেটার। আর কম্পাইলার কি করে? সে সবগুলো, এই অল অর্থাৎ সব একসাথে হচ্ছে সে অনুবাদ করে বা রূপান্তর করে। তো সেটা হচ্ছে, তাহলে এখানে আমাদের বলতে সব একসাথে, পুরো প্রোগ্রামকে একসাথে, সেটা হবে কি তাহলে? কম্পাইলার। আচ্ছা, আবারও একই কথা, উৎস প্রোগ্রামকে একত্রে বস্তু প্রোগ্রাম। উৎস প্রোগ্রাম মানে কি? আমরা প্রোগ্রামের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলবো আমরা উৎস প্রোগ্রাম, আর কম্পিউটারের ভাষায় যখন প্রোগ্রামটা হয় সেটা বস্তু প্রোগ্রাম। তার মানে মানুষ যেটা লিখছে সেই উৎস প্রোগ্রামকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করতে, একত্রে রূপান্তর করতে, অর্থাৎ সব একসাথে রূপান্তর করতে কোনটি প্রয়োজন হয়? তো একত্রে হলে কি হবে? কম্পাইলার, কারণ কম্পাইলার সব কিছু একসাথে রূপান্তর করে। আর ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন আকারে রূপান্তর করে। আর অ্যাসেম্বলার হচ্ছে সে শুধু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে রূপান্তর করে, ঠিক আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে সে রূপান্তর করে। তো এটা আশা করি বুঝতে পারছে। অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার, উৎস প্রোগ্রাম, বস্তু প্রোগ্রাম, এই টপিকগুলো আশা করি ক্লিয়ার। উৎস প্রোগ্রাম মানে মানুষ যে ভাষায় প্রোগ্রামটা লেখে, ঠিক আছে, সেটা হচ্ছে উৎস প্রোগ্রাম, কারণ এটা কম্পিউটার বুঝতে পারবে না। এই উৎস প্রোগ্রামকে যখন রূপান্তর করে কম্পিউটারের ভাষা অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করবা সেটা হয়ে যাবে বস্তু প্রোগ্রাম আর কি, নরমালি এটাই। এখন আসো আমরা বিজোড়গুলো তো পড়লাম, এবার একটু জোড়গুলো পড়ে, কি বলো? সো এখন আমরা শুরু করব 2 থেকে, 2, 4, 6, 8, 10 এভাবে। ওকে, সো এখন আমাদের যে প্রশ্নটা আছে আমাদের কাছে, এখনকার প্রশ্ন হচ্ছে যে ফ্লো চার্ট কত প্রকার বলো? ফ্লো চার্ট কত প্রকার? সবাই অ্যানসার দাও, ফ্লো চার্ট কত প্রকার? ফ্লো চার্ট কত প্রকার? 2 প্রকার, 4 প্রকার, 6 প্রকার না 8 প্রকার? ফ্লো চার্ট কত প্রকার? ওকে ব্রো, ক্লিয়ার।
25 এর ক অনেকে বলছে 25 এর ক। আচ্ছা এখন আসো 2 নাম্বার প্রশ্ন আনসার বলো। ফারিয়া মোহাম্মদ বলতেছে 2 এর ক, সন্ধ্যা বলতেছে 2 এর ক, সঞ্জানা সিমি, ইমন আহমেদ, আয়েশা সবাই বলতেছে 2 এর ক। 2 এর ক দুই প্রকার, ফ্লো চার্ট হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে সিস্টেম ফ্লো চার্ট আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লো চার্ট, ঠিক আছে? একটা হচ্ছে সিস্টেম ফ্লো চার্ট আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লো চার্ট। ফ্লো চার্ট আমাদের দুই প্রকার। এরপর হচ্ছে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তার সংশোধনের পদ্ধতি কি বলা হয়। মনে রাখবা, প্রোগ্রামের ভুল ত্রুটি যখন খুঁজে নিবা, ভুল ত্রুটি খুঁজাটাকে বলা হয়, ভুল ত্রুটি খুঁজে যখন পাবা সেটাকে বলা হয় বাগ। সেটাকে কি বলা হয়? বাগ। মানে প্রোগ্রামের ভুল ত্রুটিগুলোকে বলা হয় বাগ। আর এগুলোকে, এই ভুল ত্রুটিগুলোকে যখন সংশোধন করবা, মানে এই বাগগুলোকে যখন তুমি সংশোধন করবা, তখন সেটাকে বলা হয় ডিবাগ বা ডিবাগিং করা, ঠিক আছে? তো তার মানে কি, সংশোধন করার পদ্ধতিকে কি বলবো আমরা? ডিবাগিং। 4 নম্বরের অ্যান্সার কি হবে? 4 নম্বরের অ্যান্সার হচ্ছে ঘ, ডিবাগিং। 6 নাম্বার, প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটি? 6 নাম্বার, প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটি? প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রামটাকে ডিজাইন করতে হবে, ঠিক আছে? এরপর আসো কুমিল্লা 32, সি ভাষায় লাইব্রেরি ফাংশন কোনটি? বলতো সি ল্যাঙ্গুয়েজের লাইব্রেরি ফাংশন কোনটি? লাইব্রেরি ফাংশন হচ্ছে যেই সব ফাংশন তোমাকে ওই ল্যাঙ্গুয়েজ আগে থেকে অনেক কিছু করে দিয়েছে ওই ফাংশনের ভিতরে, ঠিক আছে? সেটাকে বলা হয় লাইব্রেরি ফাংশন। সো সি ল্যাঙ্গুয়েজের মধ্যে লাইব্রেরি ফাংশন কোনটি? সি ল্যাঙ্গুয়েজের মধ্যে সাম নামে কিন্তু কোনো ফাংশন নাই, এভারেজ নামে কিন্তু কোনো ফাংশন নাই, ইফ নামে, ইফ একটা স্টেটমেন্ট, এটা কোনো ফাংশন না। কিন্তু প্রিন্টএফ এটা হচ্ছে একটা ফাংশন। এই প্রিন্টএফ দিয়ে আমরা কি করি? আউটপুট দেখতে পারি, কোনো লেখা দেখতে পারি। এই প্রিন্টএফটা হচ্ছে আমাদের একটা লাইব্রেরি ফাংশন। তাছাড়া আরেকটা লাইব্রেরি ফাংশন আছে স্ক্যানএফ, ওইটা হচ্ছে কি আমাদের লাইব্রেরি ফাংশন। এগুলো হচ্ছে প্রিডিফাইন, ওটা হচ্ছে আগে থেকেই তারা এসব রেডি করে রাখছে ওই সি ল্যাঙ্গুয়েজগুলো, আমরা সরাসরি এগুলো ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন। আরো সহজ ভাষায় বুঝাই, মনে করো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি তুমি হেলো ওয়ার্ল্ড এটা জিনিসটা যদি তুমি দেখাইতে চাও, তুমি হয়তো এভাবে লেখা লাগতো যে হচ্ছে এটাকে কি বলা হয়, মনে করো 0 1, তারপরে এর ভিতরে লেখা লাগতো হচ্ছে এইচ, ঠিক আছে? এইচ লেখা লাগতো, এরপরে হচ্ছে আবার 0 1, এরপরে লেখা লাগতো, ঠিক আছে? মানে হেলো এইভাবে এইচ ই একটা একটা করে লেখা লাগতো, এরকম 0 1 দিয়ে হয়তো বা প্রিন্ট হইতো, 0 1 দিয়ে প্রিন্ট হইতো, এরকম ভাবে হয়তো বা প্রিন্ট হইতো। কিন্তু সি প্রোগ্রাম এমন একটা জিনিস আবিষ্কার করে ফেলছে যে না, আপনি এত কষ্ট করে করার দরকার নাই। আপনি যদি শুধুমাত্র এই প্রিন্টএফ এর ভিতরে যদি আপনি লিখে দেন হেলো ওয়ার্ল্ড, ঠিক আছে? এটা যদি লিখে দেন তাহলেই প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলেই প্রিন্ট হয়ে যাবে। আপনি এটা লিখে দেন, তার মানে কি এর ভিতরে, এই প্রিন্টএফ এর ভিতরে কে আছে? এই প্রিন্টএফ এর ভিতরে এরকম কোড করা আগে থেকেই আছে, ঠিক আছে? আগে থেকে ওরাই কোড করে রাখছে। তো আমরা এই কষ্ট করে এই কোডগুলো করা লাগতেছে না, আমরা শুধুমাত্র প্রিন্টএফ লিখে তার মধ্যে যা দেখাবো সেটাই লিখবো, তাই দেখায় দিবে, ঠিক আছে? তাহলে এই প্রিন্টএফ এর ভিতরে কাজ তারাই করে রাখছে। মানে এই যে একটা ফাংশন আমরা ব্যবহার করতেছি, এটা হচ্ছে এখন প্রিন্টএফটা একটা ফাংশন, আর এই ফাংশনটা সি প্রোগ্রামিং এর মধ্যেই করাই আছে, আর এই জন্য এটাকে বলা হয় লাইব্রেরি ফাংশন। আর এই লাইব্রেরি ফাংশনটা কি? এটা হচ্ছে আমাদের প্রিন্টএফ। এখানে তাছাড়া আছে কি স্ক্যানএফ। ওকে, এর পরবর্তীতে কোনটি সি ভাষার ফাংশন কোনটি? একটু আগে দেখলাম এই প্রিন্টএফটা হচ্ছে আমাদের কি ফাংশন। ইন্ট কোন ফাংশন, ইন্ট হচ্ছে একটা ডেটা টাইপ, studio.h এটা একটা হেডার ফাইল, ফর এটা হচ্ছে একটা লুপের নাম, এগুলো হবে না, ঠিক আছে? তারপরে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে আমাদের প্রিন্টএফ। ওকে, 12 নাম্বার, সকল ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলা হয়? সকল ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলা হয়? ক্যারেক্টার, ইন্টিজার, রিয়েল না ডাবল? এটাকে বলা হয় ইন্টিজার। পূর্ণ সংখ্যা হলেই সেটা ইন্টিজার হয়ে যাবে, ঠিক আছে? পূর্ণ সংখ্যা যেহেতু বলছে ইন্টিজার। এরপরে আসো 14 নম্বর প্রশ্ন, ডাবল ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? ডাবল ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার %d নাকি %f না %lf না %s? 14 এর आंसर বলো, 14 নম্বর आंसर কি হবে বলো? 14 নম্বরের आंसर কি হবে বলো? তাবু তুমি এখন থেকে এখানেই পাবা, ঠিক আছে? ওইখানে আর দেখতে পাবা না। ওকে, সো এটার आंसर কি হবে? 14 নম্বরের आंसर কি বলতেছে সবাই? 14 এর आंसर ক বলতেছে, %d। সবাই একটু চিন্তাধারা করে বলো 14 নম্বরের आंसर কি হবে? 14। এখানে আমরা জানি একটা হিন্ট দেই, যেমন ইন্টিজারের জন্য আমরা লিখি %d,
সো যারা 14 ক বলতেছো তারা কেন পার্সেন্টেজ ডি বলতেছো বলো তো? 14 সি, আচ্ছা একজনে বলছে 14 সি, এমডি হুসেন আলী, আদর আফরিন বলতেছে 14 সি। আচ্ছা আর কেউ বলো? 14 নম্বরের आंसर কি হবে? ক ক তারপরে ক বলতেছে ভাই চ্যাপ্টার 4 করাবেন কবে? চ্যাপ্টার 4 তো পড়ানো হয়ে গেছে ভাইয়া, আমাদের একটু সৃজনশীল বাকি আছে, শুধু সৃজনশীল পড়বো আমরা। অধ্যায় পড়ছি, বেসিকটা পড়ছি, তারপর হচ্ছে গত ক্লাসে আমরা এমসিকিউ পড়েছি, আর আমরা হচ্ছে আজকের ক্লাসে পঞ্চম অধ্যায়ের এমসিকিউ করতেছি। দেখো তো এখানে মনে রাখো পার্সেন্টেজ ডি এটা হচ্ছে ইন্টিজারের জন্য, এটা কিসের জন্য? ইন্টিজারের জন্য। পার্সেন্টেজ এফ এটা হচ্ছে ফ্লোটের জন্য, ঠিক আছে, এটা কিসের জন্য? ফ্লোটের জন্য। আর পার্সেন্টেজ এল এফ এটা হচ্ছে আমাদের ডাবলের জন্য, ঠিক আছে, ডাবলের জন্য হচ্ছে পার্সেন্টেজ এল এফ। আর ক্যারেক্টারের জন্য হচ্ছে পার্সেন্টেজ সি, ঠিক আছে, এটা হচ্ছে ক্যারেক্টারের জন্য হচ্ছে পার্সেন্টেজ সি। তাহলে ডি বলতেছে কেন? ডাবল লেখা দেখে ডি বলতেছো না, ডাবল লেখা দেখে ডি বললে কিন্তু ভুল হবে। তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে আমাদের পার্সেন্টেজ এল এফ, এটা হচ্ছে আমাদের ডাবল ডেটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার। ওকে, 16 নাম্বার, সঠিক চলক কোনটি? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা সঠিক চলক, নিচের এখানে 4টা চলক দেওয়া আছে, 4টা চলকের মধ্যে কোনটা সঠিক সেটা হচ্ছে আমাদের বের করতে হবে, ঠিক আছে। মুক্তা আক্তার স্যার আপনাকে ছাড়া তো কারো বুঝি না আমি। আচ্ছা ঠিক আছে মুক্তা আক্তার। এখন দেখো এখানে যদি বলি সঠিক চলক কোনটি, এখানে সঠিক চলক, চলকের নাম লেখার আগে তুমি চিন্তা করবা, প্রথম কথা শুরুতে কোনো ওয়ান থাকা যাবে না। কি থাকা যাবে না? ওয়ান থাকা যাবে না, শুরুতে কোনো ওয়ান থাকা যাবে না। তার মানে এখানে যে ওয়ান বলতে আমি বুঝাচ্ছি কোনো নাম্বার, কোনো সংখ্যা থাকা যাবে না, অঙ্ক থাকা যাবে না, 0 থেকে 9 যাই বলো না কেন, মানে যে কোনো ধরনের অঙ্ক শুরুতে থাকা যাবে না আমাদের এই চলক লেখার ক্ষেত্রে। তার মানে এখানে শুরুতে ওয়ান আছে, শেষ, এটা হবে না। এরপরে কোনো হাইফেন হবে না, ঠিক আছে, কোনো হাইফেন ব্যবহার করা যাবে না। কোনো হাইফেন যদি ব্যবহার করা হয় সেই হাইফেন ব্যবহার করলে ভুল। এখানে দেখো একটা হাইফেন আছে, তাহলে এটাও হবে না। কোনো স্পেস ব্যবহার করা যাবে না, দেখো এখানে নাম্বারের পরে একটা স্পেস দেওয়া আছে, তারপরে ওয়ান দেওয়া আছে, স্পেস ব্যবহার করা যাবে না। এখানে দেখো এটা ঠিকঠাক আছে, এখানে ওয়ান আছে কিন্তু শুরুতে না, শেষে ওয়ান থাকতে পারে, বাট এখানে কোনো হাইফেন নাই, ঠিক আছে, হাইফেন নাই, স্পেস নাই, তাহলে কোনো সমস্যা নাই। তার মানে এটা সঠিক, খ নাম্বারটা আমাদের কি সঠিক। আচ্ছা 16 আনসার হচ্ছে কি খ, সবাই বলতেছে 16 খ, ধন্যজিৎ বলছে 16 খ, নাজিমউদ্দিন বলছে 16 খ। ওকে ভেরি গুড। এরপর আসো 17 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি সঠিক? দেখো তো নিচের কোনটি সঠিক। এখানে যদি খেয়াল করো এখানে বলা আছে, এখানে ওই যে আমাদের চলকের নামই দেওয়া আছে, এখানে হাইফেন দেওয়া আছে, হবে না ভাইয়া। এখানে স্পেস দেওয়া আছে, হবে না ভাইয়া। এখানে ওয়ান তো দিছে শুরুতে, আবার একটা স্পেসও দিছে, এটাও হবে না, ঠিক আছে। কিন্তু এখানে দেখো নাম্বার এখানে লেখা আছে বাট ওয়ান দিছে, কিন্তু এটা দিছে, এটা দিলে কি হবে? ইয়েস, এটা দিলে হবে। এটা কিন্তু হাইফেন না, এটা হচ্ছে আন্ডারস্কোর। এটাকে কি বলা হয়? আন্ডারস্কোর। তার মানে দেখো শুরু করছে কিন্তু এন দিয়ে, এবং শেষে ওয়ান থাকতে পারে, সমস্যা নাই, শুরুতে 1 2 3 এগুলো থাকতে পারবে না। আর হাইপেন কিন্তু এখানে নাই, এটাকে বলা হয় আন্ডারস্কোর। আন্ডারস্কোর থাকতে পারবে, তাহলে এখানে কি কোনো স্পেস আছে? স্পেস কিন্তু না, এটাকে কিন্তু স্পেস বলা যাবে না, কারণ এখানে একটা আন্ডারস্কোর আছে। তার মানে আন্ডারস্কোর যদি থাকে তাহলে সেটাকে আমরা চলক হিসেবে নিতে পারবো। তার মানে 18 নম্বর অ্যান্সার কি? 18 নম্বর অ্যান্সার হচ্ছে ঘ। আচ্ছা স্যার প্লিজ পঞ্চম অধ্যায়ের বেসিক ক্লাস দিন। হ্যাঁ ইনশাল্লাহ পঞ্চম অধ্যায়ের বেসিক ক্লাস দিব। এরপরে আসো 20 নম্বর প্রশ্নে, একই ধরনের ডেটা সংরক্ষণ করে কোনটি? অর্থাৎ একই ধরনের ডেটা সংরক্ষণ করবে, সেটা কে করে থাকে? সেটা করে অ্যারে। একই ধরনের ডেটা বলতে বোঝায় তুমি একটা অ্যারের মধ্যে কি নিতে পারবা, হয় সবগুলা ইন্টিজার নিতে হবে, অর্থাৎ তুমি যদি এখানে 5 নাও তাহলে এগুলো সব অঙ্কই নিতে হবে, তোমার 7 2 1 9 সব অঙ্ক নিতে হবে। তার মানে সব সমজাতীয় ডেটা সংরক্ষণ করে থাকে আর কি, সেটাকে অ্যারে। যদি তুমি এখানে এ লেখো তাহলে সব ক্যারেক্টার লিখতে হবে, তাহলে সমজাতীয় ডেটা, ক্যারেক্টার থাকলে সব ক্যারেক্টার, ইন্টিজার থাকলে সব ইন্টিজার। তার মানে অ্যারে কি করে? একই ধরনের ডেটা বা সমজাতীয় ডেটা সংরক্ষণ করে থাকে। এরপর আসো 22 নাম্বার, কোনটি লজিক্যাল এন্ড অপারেটরের চিহ্ন? লজিক্যাল এন্ড অপারেটরের চিহ্ন হচ্ছে এইটা, এটা হচ্ছে লজিক্যাল এন্ড, এটা হচ্ছে লজিক্যাল অর, আর এটা হচ্ছে নট, ঠিক আছে। তো এটা হচ্ছে লজিক্যাল এন্ড। এরপরে আসো 24 নম্বর প্রশ্ন, সি প্রোগ্রামিং ভাষায় সুইচ কি? সি প্রোগ্রামিং ভাষায় সুইচ কি? সি প্রোগ্রামিং ভাষায় সুইচ হচ্ছে একটা কিওয়ার্ড। সি প্রোগ্রামিং ভাষায় সুইচটা কি? সি প্রোগ্রামিং ভাষায় সুইচটা হচ্ছে একটা কিওয়ার্ড। সুইচ কি? সুইচ হচ্ছে একটা কিওয়ার্ড।
আচ্ছা, সি প্রোগ্রামিং ভাষা সুইচ হচ্ছে একটা কিওয়ার্ড, শেষ। এটা আমাদের গেল। আর তোমরা যারা পরবর্তী যুক্ত হয়েছে তাদেরকে বলবো একটু ফ্রেন্ডদের মেনশন করে দাও, ভিডিওটা শেয়ার করে রাখো। আচ্ছা, এবার আসো আমাদের আরেকটা সেট প্রশ্ন আমরা আলোচনা করি। এগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ, তোমরা জাস্ট অ্যানসার দিবা, ঠিক আছে? এখন তো অনেক কিছুই জানো, এখন অ্যানসার দাও। কোনটি স্থায়ী মেমোরি? স্থায়ী মেমোরি কোনটি? যেটার মধ্যে মানে স্থায়ী মেমোরি বলতে বোঝাচ্ছে নন ভোলাটাইল মেমোরি। স্থায়ী মেমোরি বলতে কি বোঝানো হচ্ছে এখানে? স্থায়ী মেমোরি বলতে বোঝানো হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। কোনটি নন ভোলাটাইল মেমোরি? নন ভোলাটাইল মেমোরি কোনটা হবে এখানে বলো তো? হার্ড ডিস্ক। এখানে কিন্তু মেমোরি মানে তুমি যেটা সেভ করবে সেটা ভুলে যাবে না। র্যাম, রেজিস্টার, ক্যাশ এগুলো হচ্ছে ভোলাটাইল মেমোরি। এগুলোর মধ্যে যেগুলো থাকে সেগুলো ভুলে যায়, কম্পিউটার বন্ধ করলেই সেটা ভুলে যাবে। আচ্ছা, এরপরে আসো কোন অ্যাড্রেস সরাসরি মেমোরি অ্যাড্রেস, কোন ভাষা মেমোরি অ্যাড্রেস নিয়ে সরাসরি কাজ করে? সেটা হচ্ছে আমাদের মেশিন ভাষা বা যন্ত্র ভাষা, সেটা হচ্ছে সরাসরি কাজ করে থাকে। এরপরে আসো 5 নাম্বার, কে সি ভাষা তৈরি করেন? সি ল্যাঙ্গুয়েজটা তৈরি করেন কে? সি ল্যাঙ্গুয়েজ তৈরি করেন ড্যানিশ রিচি। কে হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ তৈরি করেন? সি ল্যাঙ্গুয়েজ আমাদের বইতে কিন্তু আছে, পাঠ্য বইতে কিন্তু এটা বলা আছে। সি ল্যাঙ্গুয়েজ তৈরি করেন কে? সি ল্যাঙ্গুয়েজ তৈরি করেন হচ্ছে ড্যানিশ রিচি। ওকে, ড্যানিশ রিচি। আচ্ছা, এরপর আসো প্রোগ্রামে প্রিন্টএফ এর জায়গায় প্রিন্টএফ লিখলে কি হবে? দেখো এখানে বলা আছে প্রোগ্রামে যদি প্রিন্টএফ থাকে সেই জায়গায় যদি প্রিন্টএফ না লিখে যদি তুমি প্রিন্টএফ লেখো, অর্থাৎ এই প্রিন্টএফ এর জায়গায় টিটা যদি না দাও, এই টিটা না দিয়ে যদি প্রিন্টএফ লেখো তাহলে কি হবে? তাহলে তুমি এখানে একটা লেখা ভুল করছো, ওয়ার্ড বানান ভুল করছো। সেগুলোকে বলবে কি ইরর? সেটাকে বলা হবে সিনট্যাক্স ইরর। ভুল করলে স্পেলিং ভুল করলে সেটা হবে আমাদের কি? সেটা হবে আমাদের সিনট্যাক্স এরর, ঠিক আছে? সেটা হবে আমাদের সিনট্যাক্স এরর। সিকিউ কবে করাবে? আমরা মিশন নিছি, আমাদের যে এখন মিশনটা সেটা হচ্ছে আমাদের এমসিকিউ। পুরো বইয়ের যত এমসিকিউ আছে, বোর্ড প্রশ্ন আছে, সবকিছু আমরা কভার করব। আমাদের মিশন হচ্ছে এমসিকিউ সব শেষ হয়ে যাবে আগামী 2 ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ। আমাদের কিন্তু গত ক্লাসে আমরা 4th অধ্যায়ের এমসিকিউ শেষ করেছি, আজকের ক্লাসে আমরা 5ম অধ্যায়ের এমসিকিউ শেষ করতেছি। আর আমাদের 3টা অধ্যায় থাকবে, সেই 3টা অধ্যায় ইনশাআল্লাহ নেক্সট 2টা ক্লাসে শেষ হয়ে যাবে। সো আগে আমাদের এমসিকিউ গুলো যেহেতু টার্গেট, এমসিকিউ গুলো আমরা শেষ করে ফেলি। সো অবশ্যই তোমরা আশা করছি যে তোমরা আগের ক্লাসটা দেখেছো, আজকের ক্লাসটা তো দেখতেছই, এবং তোমার ফ্রেন্ডদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও তুমি এইচএসসি 24, 25, 26 যেই ব্যাচেরই হও না কেন, ঠিক আছে? তো তোমরা একটু ফ্রেন্ডদেরকে কষ্ট করে মেনশন করে দিবা। আর পরবর্তী ক্লাসগুলোতে আমরা হচ্ছে এই পুরা বাকি যে অধ্যায় 1, 2, 3 আছে সেগুলো শেষ করব। এরপরে আমরা সিকিউ আলোচনা করব, কিছু গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, ঠিক আছে? ইম্পর্টেন্ট আমরা কিছু আলোচনা করব। এরপরে হচ্ছে যে সব টপিক পড়লে অ্যাটলিস্ট পাস করা যাবে সেগুলো পড়ব, যে কিভাবে A+ পাওয়া যাবে সেগুলো পড়ব, কিছু শর্টকাট টেকনিক দেখব। তো মানে আমরা অনেক কিছুই দেখবো। তো সেই জন্য অবশ্যই তোমরা প্রত্যেকটা ক্লাস একটু শিডিউল ওয়াইজ যুক্ত হয়ে যাবে এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে রাখবে যেন ক্লাসে যুক্ত হয়ে যায়। ইনশাআল্লাহ তোমার আইসিটি নিয়ে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, 7 নম্বরের পরে যদি আমরা একটু 9 নম্বর প্রশ্নটা একটু দেখি। 9 নম্বর প্রশ্নে কি বলা আছে? 9 নম্বর প্রশ্ন বলা আছে কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ কোনটি? আচ্ছা, কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হচ্ছে সিপিইউ। এই যে এটা সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে? কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ, কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের নাম হচ্ছে সিপিইউ, মনে থাকে জানো। এরপরে আসো 11 নম্বর প্রশ্ন, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের অংশ কয়টি? সিপিইউর অংশ কয়টি? বলো সিপিইউর 11 নম্বর অ্যানসার বলো, সিপিইউর অংশ কয়টি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের অংশ কয়টি? শূন্য চিরকুট বলতেছে 9 এর গ। আচ্ছা ঠিক আছে, না দিয়ে বলতেছে ভাইয়া রিকোয়েস্ট ইবিআই গ্রুপে এক্সামের আগে আপনি ক্লাস নেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, 11 অ্যান্সার কি হবে? কেউ খ বলতেছে, কেউ গ বলতেছে। ওকে, অ্যান্সার হচ্ছে দুইটি, একটা হচ্ছে আমাদের হচ্ছে অ্যারিথমেটিক ইউনিট, আরেকটা হচ্ছে আমাদের কি? আরেকটা হচ্ছে আমাদের কন্ট্রোল ইউনিট, ঠিক আছে? অ্যারিথমেটিক ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, আরেকটা হচ্ছে আমাদের কন্ট্রোল ইউনিট। ওকে, এই দুইটা। এরপরে আসো 11 পর আমরা 13 নাম্বার নিয়ে একটু দেখি। কম্পিউটারের মেমোরিকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়?
মেমোরিকে দুই ভাগে আমরা ভাগ করব, ভোলাটাইল মেমোরি এবং নন ভোলাটাইল মেমোরি। ঠিক আছে, নিম্নের কোনটি ভোলাটাইল মেমোরি? দেখো ভোলাটাইল নন ভোলাটাইল অনেকক্ষণ থেকে পড়াইতেছি, এখন এটার অ্যান্সার তোমরা সবাই দিবা, সবাই রাইট অ্যান্সার দিতে হবে, সবাই এটার অ্যান্সার দাও। নিম্নের কোনটি ভোলাটাইল মেমোরির উদাহরণ? বলো তো কোনটা ভোলাটাইল মেমোরির উদাহরণ? একজনে কমেন্ট করছে, কি কমেন্টটা করলো চলে গেলাম, করতে বললাম না। আচ্ছা 15 আনসার সবাই বলতেছে খ খ খ ডিভিডি। আচ্ছা আর কেউ? 3টা ক্লাস অল এমসিকিউ পড়াবেন বলছে, কোন থেকে ক্লাস স্টার্ট? এই যে আজকে এখন থেকে ক্লাস স্টার্ট। ক্লাস স্টার্ট কি প্রথম ক্লাসও শেষ পর্যায়ে চলে আসছে। 15 আনসার সি, কেউ বলতেছে 15 আনসার সি। আর 15 ক, ফারিয়া বলতেছে র্যাম। সুস্মিতা দাস সুপ্তা বলতেছে 15 খ। লজিক গেটে সিকিউ ক্লাস নিছেন? হ্যাঁ লজিক গেটে তো সি ক্লাস নিছে। লজিকের তৃতীয় অধ্যায় শেষ হয়েছে আমাদের ভাইয়া, তৃতীয় অধ্যায় শেষ করে তো চতুর্থ অধ্যায় ধরছিলাম। জিশান আহমেদ, ওকে। সো আমরা এটার অ্যান্সার কি দিব? 15 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে? 15 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে আমাদের র্যাম। ইয়েস, র্যাম হচ্ছে আমাদের কি ভোলাটাইল, ভুলে যায়। র্যাম মোবাইল বন্ধ করলে, কম্পিউটার বন্ধ করলে র্যামের মেমোরিতে যেগুলো ছিল সেগুলো ছেড়ে দেয়। ঠিক আছে, এগুলো তো আর থাকে না। হার্ড ডিস্ক, ডিভিডি, ইউএসবি ড্রাইভ বা পেন ড্রাইভ, এই যে এগুলো। ঠিক আছে, তো এখানে কি এগুলোর মধ্যে কিন্তু তুমি যেটা রাখবা, যেমন এগুলো হচ্ছে আমি বাসায় তৈরি করে আনছি, এইসব ফাইল টাইল সব রেডি করছি, সেগুলো এনে এখানে আবার আমি কি ব্যবহার করতে পারতেছি, মানে এটা ভুলে না। ইউএসবি ড্রাইভ এগুলো হচ্ছে নন ভোলাটাইল, এগুলা নন ভোলাটাইল। ডিভিডি নন ভোলাটাইল, হার্ড ডিস্ক নন ভোলাটাইল। তাহলে র্যাম এটা হচ্ছে ভোলাটাইল। র্যামটা কি? র্যামটা হচ্ছে ভোলাটাইল। যেমন মনে করো এই যে আমি এখানে এই যে দাগ দিলাম, হলুদ দাগগুলো দিলাম, ঠিক আছে, হলুদ দাগগুলো দিলাম, আমি যেটা সেভ না করি, এটা কিন্তু আমার এই দাগগুলো এখন কার জায়গা নিচ্ছে, কোত্থেকে জায়গা নিচ্ছে? এগুলো এমন এক জায়গা নিচ্ছে ভোলাটাইল মেমোরি। কেন? আমি যদি সেভ না করি, এই পিডিএফটা এখন এখান থেকে ক্রস করে দিই, বের হয়ে যায় পিডিএফ থেকে, এই দাগগুলো কিন্তু থাকবে না। বা আমি যদি এই যে এখানে ক্লিক করি, দাগগুলো চলে গেছে, তাহলে দাগগুলো যে এতক্ষণ ছিল এগুলো কোন স্পেস নিছে? এগুলো ভোলাটাইল মেমোরির, মনে করো র্যামের একটা জায়গা নিছে। তো যখন আমি এখান থেকে বের হয়ে যাব তখন কি দাগগুলো চলে যাচ্ছে, তার মানে কি এই দাগগুলো রাখার জন্য, এই দাগগুলো রাখার জন্য র্যাম একটু জায়গা নিছে না? র্যামের জায়গা নিছে না? নিছে। কিন্তু পরবর্তীতে যখন আমি এখান থেকে বের হয়ে গেছি, দাগগুলো চলে গেছে, র্যামেরও জায়গা, র্যামও ওইটাকে ছেড়ে দিয়েছে। র্যামের এখন আর জায়গা দরকার, কারণ ওকে তো মুছেই ফেলছে র্যাম। তার মানে এটা হচ্ছে ভোলাটাইল মেমোরি। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে কি র্যাম। ভার্চুয়াল মেমোরির গতি র্যামের তুলনায় কেমন? র্যামের গতি বেশি। ভার্চুয়াল মেমোরির গতি হবে তাহলে ধীর। ভার্চুয়াল মেমোরির গতি র্যামের তুলনায় অনেক ধীর। ঠিক আছে, অনেক ধীর গতির হবে। আর বেশি গতির হচ্ছে র্যামের গতি হচ্ছে বেশি, আর ভার্চুয়াল মেমোরির গতি হবে র্যামের তুলনায় অনেক ধীর। ঠিক আছে, এর পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, পরবর্তী প্রশ্নতে কি বলা আছে? প্রোগ্রামের ধাপগুলো ছবির মাধ্যমে প্রকাশ করাকে কি বলা হয়? যদি ছবির মাধ্যমে আমরা প্রোগ্রামের ধাপগুলোকে প্রকাশ করি, মনে করো ছবির মাধ্যমে যদি প্রকাশ করি, তাহলে সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে ছবির মাধ্যমে প্রকাশ করলে সেটাকে বলবো ফ্লো চার্ট। ছবির মাধ্যমে প্রকাশ করাকে বলা হয় কি? ফ্লো চার্ট। আচ্ছা, এরপর আসো 21 নাম্বার। একটি প্রোগ্রামের বিভিন্ন অংশের মধ্যে পারস্পরিক সম্পর্ককে কি বলা হয়? একটি প্রোগ্রামের বিভিন্ন অংশের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক হয় সেটাকে বলা হয় প্রোগ্রামের সংগঠন। কি বলা হয়? প্রোগ্রামের সংগঠন। এরপরে আসো 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন বলা আছে কোনটি একটি শক্তিশালী প্রোগ্রামিং ভাষা? সি একটি শক্তিশালী প্রোগ্রামিং ভাষা। সি হচ্ছে একটি শক্তিশালী প্রোগ্রামিং ভাষা। এর পরবর্তীতে আসো 25 নম্বর প্রশ্ন। এই যে প্রশ্নটা একটু তোমরা অ্যান্সার দাও তো, বলো তো। প্রোগ্রামের মধ্যে যদি একটা জায়গায় লেখা ছিল তোমার মনে করো এ ইজ গ্রেটার দ্যান বি, সেই জায়গায় তুমি যদি লেখো এ ইজ লেস দ্যান বি, তাহলে কি ধরনের ভুল করছে? এটা কি সিনট্যাক্স ভুল, লজিক্যাল ভুল, রান টাইম ভুল, না এক্সিকিউশন ভুল? এটার অ্যান্সার একটু বলো। 25 নম্বর অ্যান্সারটা একটু বলো সবাই। সৈয়দ ফরদিদ খান, জি ভাইয়া। ওকে, 25 এর অ্যান্সার বলো। 25 এর অ্যান্সার কি হবে? 25 এর ক। শাফি ইসলাম বলতেছে 25 এর ক। আচ্ছা, উপরে একজন কি বলছে? ক্লাস কখন শুরু হয়েছে? ক্লাস এখন শেষ হবে, 1 ঘন্টার মতো হয়ে গেছে।
স্যার অ্যালগরিদম ফ্লোচার্ট, হ্যাঁ সিকিউ ক্লাসে বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে। মুক্ত একটার জানার দরকার নেই, শুধু দেখে থাকো সবাই কি বলে, তুমি আন্দাজে একটা মারো, ঠিক আছে, আন্দাজে একটা বলে ফেলো, এরপরে তো ভাইয়ের যেটা অ্যান্সার সেটা তো ভাই তোমাকে বুঝাই দিবই। তো এটা আপাতত মাথায় রাখলে হবে, তোমার এটা এখন বুঝাতে, কারণ তুমি পঞ্চম অধ্যায় এখন ভালো করে পড়া নাই, তো সমস্যা নাই। পঞ্চম অধ্যায় যখন বেসিক ক্লাস হবে তখন হবে, সমস্যা নাই, আল্লাহ ভরসা। আচ্ছা, তার মানে এটার অ্যান্সার কি হবে? এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের, যারা খ নাম্বার অ্যান্সার বলতেছে সবাই রাইট অ্যান্সার দিচ্ছে, অ্যান্সার হচ্ছে লজিক্যাল ভুল। দেখো এটা একটা লজিক, ঠিক আছে, যে এ বড় বি ছোট, এটা একটা লজিক। লজিক দিয়ে আমি বলতে পারতেছি হ্যাঁ 7 থেকে 5 থেকে 7 বড়, এটা আমি বলতে পারতেছি, এটা একটা লজিক। কিন্তু তুমি যদি সেই জায়গায় বলে ফেলো যে না 7 থেকে 5 বড়, তার মানে তুমি কি ভুল করলো না, কি করলো, লজিক, তোমার লজিকটাই উল্টা হয়ে গেল, তার মানে এটা হচ্ছে একটা লজিক্যাল ভুল। এটাকে আমরা কি বলবো? লজিক্যাল ভুল। এটাকে কি বলবো তাহলে আমরা? লজিক্যাল ভুল। ওকে, তাহলে 25-এর অ্যান্সার হয়ে গেল। তো বিজয়গুলো শেষ, এবারে আমরা জোড়গুলো আলোচনা করি, ঠিক আছে। ওকে, আমাদের পরবর্তী ক্লাস কবে জানো তোমরা? বলো তো দেখি, ক্লাসের খবর কারা রাখতেছে একটু দেখি। পরবর্তী ক্লাস কবে সেটা একটু বলো। নিচের কোন স্টেটমেন্টে একটি পূর্ণ সংখ্যা ইনপুট নিবে? নিচের কোন স্টেটমেন্টে একটি পূর্ণ সংখ্যা ইনপুট নিবে? একটা মানে ইন্টিজার ইনপুট নিবে। তো আমরা জানি ইন্টিজার ইনপুট নিতে হলে %d ফরম্যাট স্পেসিফায়ার হতে হয়। এখানে কি অ্যাম্বারসন এক্স লেখছে, এখানে %d হবে, এখানে %d আছে। আচ্ছা ঠিক আছে, এটা অ্যান্সার হতে পারে, এটা %d আছে, এটা অ্যান্সার হতে পারে, এটা %d আছে, এটা অ্যান্সার হতে পারে। কিন্তু এই স্ক্যানএফ প্রিন্টএফ এদের পরে কিন্তু একটা সেমিকোলন ব্যবহার করতে হয়, কিন্তু এই লাস্টের মধ্যে সেমিকোলন নাই, তার মানে এটা হবে না। তার মানে অ্যান্সার কি? খ আর গ এর মধ্যে একটা হতে পারে। সো এখানে % দিয়ে আছে, এখানেও % দিয়ে আছে। আচ্ছা ঠিক আছে, এখানে কমা কমা আছে, ঠিক আছে, কিন্তু এখানে এক্স আছে, এখানে অ্যাম্বারসন এক্স আছে। তো আমরা জানি যে ভেরিয়েবলের মধ্যে আমরা ভ্যালুগুলো নিব তার আগে এই অ্যাম্বারসন চিহ্নটা আমাদের ব্যবহার করতে হয়। তাহলে আমরা এটা দেখো উপরেটার মধ্যে ব্যবহার করা হয় না, তার মানে এটা ভুল। অ্যান্সার হচ্ছে কি? গ। 14 এর অ্যান্সার কি? 14 নম্বর অ্যান্সার হচ্ছে গ। খ না, কারা খ বলতেছো? খ না, অ্যান্সার হবে গ। 14 এর অ্যান্সার কি? গ। ইয়েস, দীপা ঘোষ, 14 এর অ্যান্সার হচ্ছে গ। ভালোই সমস্যা পঞ্চম অধ্যায়ের সবার, তাই না? আচ্ছা, একটি ফাংশন ব্যবহার করতে কয়টি বিষয় জানতে হয়? একটি ফাংশন ব্যবহার করতে কয়টি বিষয় জানতে হয়? একটা ফাংশন যদি ব্যবহার করতে চাও, একটা ফাংশন ব্যবহার করতে তোমার 3টা বিষয় জানতে হবে। সেই 3টা বিষয় কি? ফাংশনটা কি ইনপুট নিবে, ফাংশনটা কাজ কি করে, আর ফাংশনটা কি আউটপুট দিবে। ফাংশনটা ইনপুট নিবে কি, কি কাজ করে, এবং আউটপুট দিবে কি, এই 3টে জিনিস জানতে হবে, ঠিক আছে। এরপরে আসো বর্গমূল ব্যবহার করার জন্য। বর্গমূল ব্যবহার করার জন্য কোন হেডার ফাইলটি দিতে হয়? দেখো, বর্গমূল ব্যবহার করার জন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের স্কোয়ার, ঠিক আছে। কোন ফাংশন? SQRT। এই ফাংশনের মধ্যে আমরা যদি 25 লিখি তাহলে সেটার মান কত? 5 হয়ে যায়, মানে √25। আমরা সহজে বর্গমূল বের করতে পারি। তবে এখানে কিন্তু বলে নাই বর্গমূল বের করার জন্য কোন ফাংশন লাগবে, বলতে কোন হেডার ফাইল লাগবে। তো এই স্কোয়ার কাজ করবে ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত একটা হেডার ফাইল তুমি দিবা না। তাহলে হেডার ফাইল এখানে কোথায় হেডার ফাইল আছে? হেডার ফাইল, আচ্ছা, conio.h এটা একটা হেডার ফাইল, stadio.h এটা একটা হেডার ফাইল, math.h এটা একটা হেডার ফাইল। হেডার ফাইল কি জানো? ওই যে মনে আছে সি প্রোগ্রামিং করার সময় তোমরা লেখো হ্যাশ ইনক্লুড, তারপর হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে লেখো stdio.h, এটা হচ্ছে হেডার ফাইল। তো সেম ভাবে তোমার এই স্কোয়াডের জন্য একটা হেডার ফাইল লাগে, সেটা হচ্ছে আমাদের math.h। 18 অ্যান্সার কি? 18 অ্যান্সার হচ্ছে গ। গ। আরে সবাই দেখি খুব ভুল করতেছে পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রে। দেখো math.h, stadio.h কি করে জানো? stadio.h এটাও হেডার ফাইল। এটা কার জন্য? এটা হচ্ছে printf আর scanf এদের জন্য, হচ্ছে scanf এদের জন্য হচ্ছে আমাদের এই stadio.h। কিন্তু এই স্কোয়াড মানে বর্গমূল বের করার জন্য আমাদের লাগে স্কোয়াড। এই স্কোয়াড কাজ করবে না যদি তুমি এই হেডার ফাইলে math.h এই ফাংশনটা যদি ব্যবহার না করে থাকো, এই হেডার ফাইলটা যদি ব্যবহার না করে থাকো, তার মানে তুমি এইটা যদি কাজ করাইতে চাও এই ফাংশনটা দিয়ে, তাহলে তুমি math.h এই হেডার ফাইলটা ব্যবহার করতে হবে। আচ্ছা, তোমায় বলছিলাম যে পরবর্তী ক্লাস কবে, দেখি কে বলতে পারো? কে বলতে পারো দেখি? পঞ্চম অধ্যায় আজকে ফার্স্ট টাইম করলাম। আচ্ছা ঠিক আছে, কেন ফার্স্ট টাইম কেন শিবু? তুমি কোন ব্যাচ? এইচএসসি কোন ব্যাচ তোমার? আচ্ছা, পরবর্তী ক্লাস 20 তারিখ। এই আজকে তো 20 তারিখ, দুষ্ট। 21 তারিখ 3টায়? না, হয়নি।
কালকে হবে মেবি, না কালকে না। আমি বলবো কালকে, তাহলে ভাই কালকে না হলে পরশুদিন। আজকে 20 তারিখ আমাদের ক্লাস হচ্ছে, আমাদের পরবর্তী ক্লাস 22 তারিখ, 22শে মে দুপুর 3টায়, ঠিক আছে? 22শে মে দুপুর 3টায় বলে দিলাম। 22শে মে দুপুর 3টায়। আরে 32 তারিখ না, 22 তারিখ। কাজে জান্নাতুল 32 তারিখ না, 22 তারিখ, ঠিক আছে? 22 তারিখ বিকেল 3টায়। ওকে, সো আমরা 18 নম্বর বুঝতে পারলাম। এবার আসো 20 নাম্বার। সি প্রোগ্রামিং এ ভাগশেষ বের করার অপারেটর কোনটি? এটা তো সবাই পারা উচিত, বলো তো। ভাগশেষ, ভাগফল না কিন্তু, ভাগশেষ বের করার অপারেটর কোনটি? ভাগশেষ ব্যবহার করার অপারেটর কোনটি বলো? সোনিয়া সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস শেষে এসে এখন সালাম দিচ্ছে। তাহলে কোনটা হবে? ভাগশেষ বের করার অপারেটর হচ্ছে এ পার্সেন্টেজ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 20 এর অ্যান্সার হচ্ছে সি। ওকে, ভেরি গুড সুমাই ইসলাম, ভেরি গুড। জুনাইদ হুসাইন, জান্নাত আশা বলছে 20 এর এ না, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে গুণ, এটা হচ্ছে না, এটা তো না, এটা হচ্ছে আমাদের ভাগশেষ। ওকে, 20 এর অ্যান্সার হচ্ছে সি। আইরিন কাজী 20 এর অ্যান্সার সি। নাদিয়া 20 এর অ্যান্সার সি। ইয়েস। ওকে, তাহলে 22 নম্বর প্রশ্ন আমরা চলে যাই। 22 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো। সি প্রোগ্রামিং ভাষায় কয় ধরনের লজিক্যাল অপারেটর আছে? সি প্রোগ্রামিং ভাষায় 3 ধরনের লজিক্যাল অপারেটর আছে। একটা হচ্ছে এন্ড, আর একটা হচ্ছে আমাদের অর, আর একটা হচ্ছে আমাদের নট, ঠিক আছে? এই 3 ধরনের আমাদের লজিক্যাল অপারেটর আছে। এরপর আছে 24 নম্বর প্রশ্ন। যে স্টেটমেন্টের সাহায্যে উপাত্ত প্রদান করা হয়, উপাত্ত প্রদান করা হয়, সেটাকে কি বলা হয়? এটার অ্যান্সার বলো। 24 নম্বর অ্যান্সার সবাই বলো। 24 এর অ্যান্সার কি হবে? 24 এর অ্যান্সার কি হবে? 24। আচ্ছা, তোমরা এখানে এইচএসসি ব্যাচ কারা, কে কোন ব্যাচের এখানে বলো তো? 24, 25, 26 কে কোথায় আছো? আফিয়া হুমায়রা, জি ভাইয়া আমরা করাবো সিকিউ, তবে এখন আমরা আমাদের মিশন এমসিকিউ, আমরা এমসিকিউ পুরো বইয়ের এমসিকিউ আগে শেষ করে ফেলবো, ঠিক আছে? হয় যে 21 শান্ত এতক্ষণ কোথায় ছিল? এই শান্তকে একটু বলে দাও 21 নাম্বার কোথায় ছিল, 19 নাম্বার কোথায় ছিল, সে খুঁজে পাচ্ছে না। এর ব্যাখ্যা আমার দাদা জানে। আহারে বেচারির দাদা, কার নামটা তো সুন্দরী আছে। 24। মুক্তা আক্তার আমি এইচএসসি 26, হ্যাঁ মুক্তা আক্তার আমি জানি, ঠিক আছে? তারপর হচ্ছে 24 এইচএসসি 26 লিয়া, আচ্ছা ঠিক আছে, লিয়া এইচএসসি 26 24 এর নাম হলো হচ্ছে 24 ব্যাচ। ওকে, ভেরি গুড। মরা টুপা 24-এর, মরা টুপা 24-এ। আচ্ছা, সঞ্জনা সিমি 24। আরে 25-এর কেউ নাই এখানে, কি 25-এর কেউ নাই? সব 24? বাহ, এই যে একজন পাইছি নুমরা। আচ্ছা ঠিক আছে, বাদন কুমার 25। নাদিয়া 24 ব্যাচ। ভাইয়া বাস ব্যাচ, কিসের বাস ব্যাচ? কোনো ব্যাচই বাস না, সব ব্যাচই বাস, আবার কোনো ব্যাচই বাস না। 25-এর প্যারা নাই তাই কেউ নেই, কে বলে 25-এর প্যারা নাই? 26-এর পোলাপান অলরেডি পড়ালেখা শুরু করে দিয়েছে। এবার ফেলগুলো 25-এর দুষ্ট। ওকে, 24, সবাই 24-এরই দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা একটু দেখি, যে স্টেটমেন্টের সাহায্যে উপাত্ত প্রদান করা হয়, 24-এর অ্যান্সার কি হবে সেটা বলো তো? সেটা হচ্ছে আমাদের ইনপুট স্টেটমেন্ট। কি হবে? ইনপুট, অর্থাৎ ইনপুটের মাধ্যমে আমরা উপাত্ত দিয়ে থাকি। মনে করো এর মান আমরা দিব কিসের মাধ্যমে? স্ক্যানএফ এর মাধ্যমে। এর মান নিতে হলে স্ক্যানএফ দিয়ে নিতে হয়। স্ক্যানএফ হচ্ছে ইনপুট স্টেটমেন্ট, আর আউটপুট স্টেটমেন্ট যেই স্টেটমেন্টের সাহায্যে উপাত্ত প্রদান করা না, মানে হচ্ছে দেখানো হয় বা গ্রহণ করা হয়, সেটা হচ্ছে আমাদের কি, আমরা যে দেখতে পারবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের আউটপুট স্টেটমেন্ট। তাহলে 24-এর অ্যান্সার কি? 24-এর অ্যান্সার হচ্ছে আমাদের খ। 24-এর অ্যান্সার কি তাহলে? 24-এর অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা, টন 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 টন। ওকে, সো আমাদের পঞ্চম অধ্যায়ের যে এমসিকিউ ছিল সবগুলো এমসিকিউ সমাধান হয়ে গেছে। তো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। সবাই 24-এর অ্যান্সার বি বলতেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।
আর আরেকটা কথা যেটা, তোমরা এখানে এসএসসি 25 যারা আছো, 25 ব্যাচের যারা আছো, বা তোমাদের 24 যারা আছো, যাদের ছোট ভাই বোন যারা আছে মনে করো, বা ছোট ভাই ব্রাদার ফ্রেন্ড যারা আছে এইচএসসি 25-এর বা 26-এর, তাদের জন্য কিন্তু আমাদের আই এডুকেশন থেকে কিন্তু পেইড ব্যাচ অলরেডি চালু হয়ে গিয়েছে, ক্লাস শুরু হয় না, ভর্তি কার্যক্রম চলতেছে। তাদেরকে তুমি সাজেস্ট করতে পারো এখানে কোর্সে ভর্তি হওয়ার জন্য। যে ইবিআই কোর্স আমাদের, সেখানে আই এডুকেশন পেজে মেসেজ দিলে তাকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ওকে, যেখানে তাকে একদম বেসিক A to Z সব কিছু পড়ানো হবে, ঠিক আছে? আচ্ছা ভাই, অবশেষে 5 অধ্যায়ের বেসিক ক্লাস, ভাইয়া 5 অধ্যায়ের বেসিক ক্লাস লাগবে পাপ্পু সাহা। এইচএসসি 26 ক্লাস অনেক ভালো ছিল আলিয়া, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এইচএসসি 26 হলে তুমি এটা বোঝা একটু কষ্টকর এটা, কারণ এই পঞ্চম অধ্যায়টা যারা এইচএসসি 24 মানে 2 বছর ধরে পড়ালেখা করে আসছে তাদের জন্য এটা অনেক প্রবলেমেটিক এই অধ্যায়। সো সেক্ষেত্রে তোমার কাছে ভালো লাগছে, সেটাই অনেক বড় প্রাপ্তি। ক্লাস কি শেষ ভাইয়া? কেন চলে যাবো ভাইয়া? ভাই আপনার কাছে থেকে একটা গান আচ্ছা, সো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারে। আচ্ছা, আপনি আগে বললেন না কেন যে আপনি আচ্ছা ঠিক আছে মুক্তা, আসলে হুট করে সব ডিসিশন হয়েছে, আর এগুলো তো বলা, ওইখানে কেমনে বলবো বলো ভাইয়া, এসব তো বলা যাবে না, আমরা 2 বছর পড়িনি। ওকে ভাই, আইসিটি টিচার সঙ্গীত না, এই যে ভেরি গুড, তৃষা সাহা। তৃষা সাহা সে আমার পক্ষে নিয়ে বলছে এটা হচ্ছে আইসিটি টিচার। উনি কোন, তুমি বলো যে কম্পিউটার চালানো, এই যে দেখো এখানে কি গানের ক্লাস, এখানে দেখে বোঝানো হচ্ছে যে এখানে আমাদের হচ্ছে কম্পিউটার চালানো তোমাকে শেখানো হবে, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হবে তোমাকে, ঠিক আছে? বলো যে ভাইয়া আরেকটা নতুন প্রোগ্রামিং ভাষা শিখান, ভাইয়া পাইথন শিখান, আমরা সি ভাষা তো পারি, আপনি শিখান যে হচ্ছে জাভা স্ক্রিপ্ট শিখান, জাভা শিখান, ঠিক আছে? ভাই আমাদের একটা ডান্স দেখান, আরে প্রিন্স জুনিয়র রে, ডান্স। ওকে মুক্তা আক্তার, সমস্যা নাই। ভাইয়া রংপুরে আসবেন, টি শার্ট নিয়ে আসবেন ইনশাল্লাহ, দেখা যাক। ভাইয়া আপনি অন্য ক্লাসে গান বলেন, আমাদেরকে শোনান। এই রে, এই মিম একটা ডাহা মিথ্যা কথা বলছে, আমি না গান শুনি। কিন্তু ভাইয়া আইসিটি শিক্ষক বলে কি প্রতিভা থাকতে নাই, সব কিছু চেষ্টা করতে হয়। হ্যাঁ, সেটা তো আইসিটি ক্লাসে না, অন্য ক্লাসে দেখাবো, ঠিক আছে? একদিন ক্লাস নিয়ে আসবো, র্যান্ডম ক্লাস বাই হাবিব, ঠিক আছে? তো সেই র্যান্ডম ক্লাসে র্যান্ডম পড়ানো হবে, আইসিটি বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যা আছে সব পড়ানো হবে তোমাদেরকে, সাথে সাথে তোমার ডান্স, গান যা চাও সব কিছু হবে, ঠিক আছে? অভিনয়। ভাই আইসিটির ভাষায় একটা গান শোনান, আইসিটির ভাষায় গান কি? 1+1=0, 1+1=1, এইসব গান, আইসিটির ভাষায় কোনো গান হয় না, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাস পরশুদিন বিকাল 3টায়, অবশ্যই সবাই পরবর্তী ক্লাসে যুক্ত হয়ে যাবে ভাইয়া। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।